মাস্টারমশাই এবং বিদ্যা মিলে উচিত শিক্ষা দিল শ্রাবণকে। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো বিদ্যা ফোন করে তুষার ব্যানার্জিকে বলছে, সরি আমি আপনার এই লোভনীয় অফারটা না রিজেক্ট করলাম, বুঝতে পেরেছেন? ঠিক যেভাবে আমি প্রিন্সিপাল স্যারের মুখের উপর অফার লেটারটা ছুড়ে দিয়ে এসেছিলাম, আপনি মিস্টার রাজদীপ চ্যাটার্জিকে বলবেন যে আপনাকে মা ডাকার অফারটাও আমি ছুড়ে দিলাম। যার শুনে তুষার ব্যানার্জি পুরোই চমকে যায়। বিদ্যা আরও বলতে থাকে, মাতৃত্বের সঙ্গে দয়া করে প্রতারণা করবেন না, বুঝতে পেরেছেন? তখন তুষার বলে, ভদ্রভাবে কথা বলো বিদ্যা। তখন বিদ্যা বলে, এই তো আসল লোকটা বেরিয়ে এসেছে। ভাগ্যিস আমি আপনার সাথে ফোনে কথা বলছি, নইলে আপনার মুখটা দেখলে না। যাই হোক, জাস্ট রাজদীপ চ্যাটার্জিকে গিয়ে বলুন এসব চাল চেলে না কোনো লাভ নেই, বুঝতে পেরেছেন? মুখোমুখি লড়তে বলুন, কাওয়ারদের মতন নয়, মুখোমুখি লড়তে বলুন, বুঝতে পেরেছেন? আমি 1 ইঞ্চি জমিও ছাড়বো না, আমি যুদ্ধ করব আমার ছাত্রছাত্রীদের জন্য। আমি লড়াই করে বাংলাকে আবার ভারতের সেরা আসনে নিয়ে যাব। এই বাংলা শুধু ভারতে নয়, বিশ্বের শ্রেষ্ঠ আসন নিবে, আমি প্রমিস করছি, বুঝতে পেরেছেন? মিস্টার রাজদীপ চ্যাটার্জিকে বলে দিন। এটা বলে বিদ্যা ফোনটা রেখে দেয়। তখন রাজদীপ বলে তুষার ব্যানার্জিকে, কি বলেছে? তুষার বলতে থাকে, বুঝে গিয়েছে, আমাদের প্ল্যানটাও বুঝে গিয়েছে। রাজদীপ তখন বলে, আর কোনো উপায় রইল না। তখন বিদ্যার কাকা বলতে থাকে, ঠিক আছে আপনি যা করার করুন। পিহু বলতে থাকে, আপনি কি করবেন? মানে কি করতে চাচ্ছেন আপনি? রাজদেব তখন বলে, সব পথ যখন বন্ধ হয়ে গিয়েছে, তাহলে আসলে অনেকগুলো টাকা তো আমি ইনভেস্ট করেছি, তুমি বুঝবে না, বুঝতে পেরেছ? প্রথমত পাওয়ার, তারপর মানি, আর সব শেষটা হলো ইগো। চলি। এটা বলে রাজদীপ চ্যাটার্জি ওইখান থেকে চলে যায়। পিহু তখন বলে, দাঁড়ান, আপনি কি করতে চাচ্ছেন বলে যান। তুষারকে বলে, দিদি উনি কি করতে চাচ্ছে? তখন তুষার ওইখান থেকে চলে যায়। তখন বিদ্যার কাকাকে পিহু বলে, ওনাকে আটকাও, মেয়েটার সাথে ওরা কি করতে চাচ্ছে, তুমি ওকে আটকাও। তখন বিদ্যার কাকা বলে, ওকে মেরে ফেলে দিবে। যা শুনে তো বিদ্যার কাকি পুরোই অবাক হয়ে যায়, বলছে, কি বলছো তুমি? তখন বিদ্যার কাকা বলে, আমি ঠিক বলছি, ওর তো কেউ নেই, ওই একা। পৃথিবীতে বেঁচে থাকার ওর কোনো প্রয়োজন নেই। এত মিলিয়ন লোকের মধ্যে একজন মরে গেলে কি হবে বলো? কিছুই তো হবে না। ও মারা গেলে ওর লাশের সামনে 1 ফোঁটা চোখে জল ফেলার মতো কেউ নেই, কিন্তু ওর এই লাশের উপরে কলেজটা ঠিক তৈরি হয়ে যাবে। আজকে জীবনে না চরমতম ভুলটা করেছে, যার মাসুল ওকে দিতে হবে। তখন তো বিদ্যার কাকি পুরোই অবাক হয়ে যায়। অন্যদিকে দেখা যায় বিদ্যা মন খারাপ করে বাসায় চলে এসেছে আর তার মায়ের কথাগুলো মনে করছে। বিদ্যা কান্না করে বলতে থাকে, আমার কেউ নেই, আমার মা নেই, আমার তো কেউ নেই, আমি না খুব একা, বড্ড একা। তখনই এখানে রিত চলে আসে, বলছে, কে বললো তোমার সাথে তো কেউ রয়েছে? তখনই একটা কবির বই এনে দেয় বিদ্যাকে। বিদ্যা যেটা দেখে খুব খুশি হয়ে যায়। রিত বলে, দেখো এই বাংলা ভাষা, এই বাঙালি জাতি, এই বাংলার মাটি, যাকে নিয়ে তুমি স্বপ্ন দেখো, যার বেসিক 3টে পূর্ণ করার কথা বলো, খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা। তখন বিদ্যা বলে, আপনি বর্ণপ্রয়োজনে কি করছেন? রিত বলে, হ্যাঁ তুমি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ এসব নিশ্চয় জানো, আমিও শিখেছি। তখন বিদ্যা বলে, কি? তখন বলে, যেমন ধরো 24 নম্বর ব্যঞ্জন বর্ণটা কি বলো তো? এইভাবে বিদ্যাকে ব্যঞ্জন বর্ণ নিয়ে প্রশ্ন করতে থাকে। বিদ্যা ঠিক সবগুলোই উত্তর দিতে থাকে। সব ব্যঞ্জন বর্ণ মিলিয়ে ভালোবাসা তৈরি হয়ে যায়। বিদ্যা অবশেষে বলে, হ্যাঁ ভালোবাসি। তখন রিত বলে, তো ঠিক কথাই বলেছ, এখানেও কিন্তু ভালোবাসা রয়েছে। বিদ্যা আমি তোমায় ভালোবাসি, খুব ভালোবাসি। তখন বিদ্যা অবাক হয়ে রিতের দিকে তাকিয়ে থাকে। রিত বলে, কি হলো, কি দেখছো অমন করে? ভালোবাসো না আমায় বিদ্যা? আমি কিন্তু এই বর্ণ পরিচয় 4টে বর্ণকে একদম আঁকড়ে ধরে রেখেছি, কেন বারবার ফিরিয়ে দিচ্ছ আমায় বিদ্যা? তোমার স্মৃতিতে আমি সিঁদুর দিয়েছি। বিদ্যা তখন বলে, আপনি বোধহয় জানেন না যে সিঁদুর দেওয়াটা বৈবাহিক প্রথায় অনেক পরে যুক্ত হয়েছে, তাই এই সিঁদুর পরাটা না আমি মানি না, বিয়ে বলে মানি না। এটা বলে বিদ্যা যখন চলে যাবে, রিত তখন বিদ্যার হাতটা ধরে ফেলে, বলছে, আপনি কি করছেন? তখন রিত বলে, শোনো বিদ্যা, তুমি এই সমাজেই থাকো, আর এই সমাজের রীতি হচ্ছে সিঁদুর। দেখো বিদ্যা, কবে সিঁদুর পরানোর চল শুরু হয়েছে সেটা আমার জানার দরকার নেই, আমার কোনো পারমিশনও দরকার নেই, আমার দরকার শুধু তোমাকে,
বুঝতে পেরেছো? আমি তোমাকে চাই। তুমি তো রোজ মাইক্রোস্কোপের নিচে তুমি স্টুডেন্টদের শিখাচ্ছ অনেক কিছুই, ব্যঞ্জন বর্ণ অনেক প্র্যাকটিক্যাল শিখাচ্ছ, তবে সেগুলো না আমি জানি না, বুঝতে পেরেছ? কিন্তু তোমার কথা যখন আসে আমার সমস্ত রক্ত কেমন যেন মাথায় জমে যায়, শুধু একটা কথাই আসে, তোমায় ভালোবাসি, খুব ভালোবাসি। বিদ্যা চুপ করে থাকে। হৃদ তখন বলে, দেখো সেই রক্ত এখন তোমার মুখে জমাট বেঁধেছে। বিদ্যা, আমি তোমাকে খুব ভালোবাসি। এই বলে হৃদ একদম 2 হাত বাড়িয়ে দেয়। বিদ্যা নিজেকে সামলাতে না পেরে হৃদের বুকে মাথা দেয়। হৃদ তো অনেক খুশি হয়ে যায়। ওই মুহূর্তে দেখা যায় ফাগুন চলে আসে, বলছে যে আমি নোটিশ নিয়ে এসেছি, একদম নিজের হাতে দিয়ে গেলাম। যা শুনে বিদ্যা তো পুরোই চমকে যায়। তখন বিদ্যার কাকাও তখন এখানে এগিয়ে আসে এবং সাথে সাথে রাজদেব চ্যাটার্জিও আসে, যা দেখে বিদ্যা এবং হৃদ তো অবাক হয়ে যায়। রাজদেব বলতে থাকে, হ্যাঁ আমি নিয়ে এসেছি, লয়ারের সঙ্গে কথা বলে। হৃদকে তখন ফাইলটা দিয়ে দেয়, বলছে এই নাও রাজজিৎ, এটা নিয়ে নাও, এটা আমার ঠিকানাতে এসেছিল, তবে তুমি তো আবার ঠিকানা পাল্টিয়েছ, এজন্য তোমাকে আমি দিতে এসেছি, নাও। তখন হৃদ নিয়ে নেয়। রাজদীপ বলে, কোর্টের কাছে দাবি তুলেছে ফাগুন চ্যাটার্জি যে তুমি ওর স্বামী ও তোমার স্ত্রী, এবার তুমি কি করবে সেটা দেখো, এটা তোমার দায়িত্ব। আশা করি তুমি বাড়ি ফিরে আসবে, ফাগুনের সঙ্গে সুখে সংসার করবে। আশা করি তোমার জন্য আমাদের সবাইকে কোর্টে যেতে হবে না। আশা করছি তুমি পারিবারিক সম্মান নষ্ট করবে না। ফাগুন তোমার স্ত্রী আর তুমি তাকে অ্যাকসেপ্ট করে নাও, তুমি তাকে অ্যাকসেপ্ট করো। বিদ্যার কাকা বলে, আর আমাদের পরিবারের সম্মান নষ্ট করো না, আমাদের পরিবারের মেয়ে কিন্তু রাস্তায় পড়েনি, বুঝতে পেরেছ? ওকে অ্যাকসেপ্ট করে নাও, না হলে এর ফল কিন্তু ভালো হবে না। ফাগুন বলতে থাকে, আমি ভীষণ পজিটিভ, তুমি তো জানো রাজনীতি, আর যদি সেটা না জেনে থাকো আমি অপেক্ষা করব, আশা করি ব্যাপারটা কোর্ট পর্যন্ত গড়াবে না। হৃদ তখন বলে, গড়াক, ব্যাপারটা কোর্ট অব্দি গড়াক। ফাগুন, আমি তোমায় ভালোবাসি না, আমি জানি আমার ড্যাডি বায়োলজি প্রফেসরকে পছন্দ করে না, উনি শুধুমাত্র পছন্দ করে কেমিস্ট্রি আর অঙ্কটা, বুঝতে পেরেছেন? কখন কোন রসায়নে কোথায় কি করতে হবে, কোন অঙ্কে কোথায় কি করতে হবে সেটা উনি খুব ভালো করেই জানেন। কখন কাকে এগিয়ে দিতে হবে, কখন কাকে পিছিয়ে দিতে হবে, কখন তাকে ব্যবহার করতে হবে শুধুমাত্র নিজের বিজনেসের জন্য, সেটা উনি খুব ভালো করেই জানেন। তাই আমার ভালোবাসার মূল্য নেই, তাই না? তখন রাজদেব বলে, না, কোনো মূল্য নেই, এই ভালোবাসা না আমি বিশ্বাস করি না, বুঝতে পেরেছ? ওসব তোমার ওই বায়োলজি প্রফেসর জানে, আমি জানি না। এটা বলে রাজদেব চ্যাটার্জি ওইখান থেকে চলে যায়। এদিকে বিদ্যা তখন বলতে থাকে, আমাকে আর কত অপমান করবেন, আর কত কত অপমান করবেন, এবার তো জগৎ সংসার আমার চরিত্র নিয়ে কথা বলবে। মিস্টার রাজদীপ চ্যাটার্জি, আপনাকে আমি রিকোয়েস্ট করছি আপনি এখান থেকে চলে যান। তখন হৃদ বলে, আমি যাব না, কখনো যাব না, যার জন্য তো আসিনি বিদ্যা, আমার জাতমান সব খুইয়ে আমি তোমার কাছে চলে এসেছি, আমি কোথাও যাব না, কোনো দিনও যাব না। বিদ্যা তখন বলে, শুনুন আপনি কোথায় যাচ্ছেন? হৃদ বলে, আপাতত তোমার জন্য খাবার আনতে যাচ্ছি। তখন হৃদ বলে, একদম চুপ করো, আমি কিন্তু খুব জেদি, বুঝতে পেরেছো? এতদিন সেটা তুমি নিশ্চয়ই বুঝে গিয়েছো, কিন্তু আমার জেদের কারণ হচ্ছে তুমি, তোমার প্রতি আমার ভালোবাসা, খুব ভালোবাসি তোমায় বিদ্যা, আমি খুব ভালোবাসি। এটা বলে হৃদ ওইখান থেকে চলে যায়। বিদ্যা অবাক হয়ে হৃদের দিকে তাকিয়ে আছে। অন্যদিকে দেখা যায় শ্রাবণ তার বন্ধুদের নিয়ে পার্টি করে খুব মজা করে রাস্তায় গাড়ি চালাচ্ছে। এদিকে রাস্তা পাশে দাঁড়িয়েছে একজন বৃদ্ধ লোক, কিন্তু তারা বুঝতে পারছে না কে দাঁড়িয়েছে। তো তারা হর্ন বাজাচ্ছে, কিন্তু কিছুতেই লোকটি যাচ্ছে না। তখন শ্রাবণ এবং তার বন্ধুরা এসে নামে, বলছে, কে আপনি? আপনি দেখতে পাচ্ছেন আমরা লং ড্রাইভে যাচ্ছি, আমরা বন্ধুরা মিলে আনন্দ করছি, তাহলে আপনি কেন পথ আটকে দাঁড়িয়েছেন? আপনি কি কথা শুনতে পান না? তখন সে দেখতে পায় মাস্টার মশাই। বলছে, কি মাস্টার মশাই আপনি এখানে? শ্রাবণ এবং তার বন্ধুরা মিলে মাস্টার মশাইকে নিয়ে অনেক ব্যঙ্গ করতে থাকে, অনেক অপমান করতে থাকে মাস্টার মশাইকে। তখন ওইখানে বিদ্যা এসে হাজির হয়। বিদ্যা শ্রাবণকে টানতে টানতে থানায় নিয়ে যায়। থানার অফিসার রাজদেব বাবুকে ফোন দিয়ে সমস্ত কিছু জানিয়ে দেয়। রাজদেব বাবু তখন বলে, ওকে সসম্মানে বাড়িতে পাঠিয়ে দিন। তখন অফিসারের কাছ থেকে বিদ্যা ফোনটা নিয়ে নেয়। বিদ্যা রাজদেব বাবুকে বলে, আপনি এসে নিয়ে যান। যা শুনে রাজদেব বাবু তো পুরোই চমকে যায়। তো ভিউয়ার্স, তাহলে নেক্সট আকর্ষণীয় আপডেটে আরও কী থাকছে তো জানতে অবশ্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।